পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত না হয় এবছরের নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। আপনার মন্তব্য একটু জানতে চাই এই বিষয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যিনি আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি আমার ভাই রুহিন হোসেন প্রিন্স, অনেক সাহসী এবং সত্য কথা বলেন। বাংলাদেশের আজকের রাজনীতিতে অনেক দায়িত্ব নিয়ে তিনি কাজ করছেন। তাকে আমার শুভেচ্ছা রইল। যারা আমাদের কথা শুনছেন তাদেরকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। এই কথাগুলো বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা ভেবেছিলাম যে আপাতত এখানেই আমাদের শেষ হলো, আর বোধহয় রাস্তায় নামতেও হবে না, কারো বিপক্ষে কিছু বলতে হবে না, রাজপথে স্লোগান দিতে হবে না যে অমুক ভাই বেড়াকে যাও, গণতন্ত্র ফিরিয়ে দাও, বা ওই অমুক তুই গদি স্যার, গদি নয় তোর বাপ দাদার, এই কথাগুলো বোধহয় আর আসবে না। কিন্তু ওই মানুষ ভাবে একরকম আর অন্তরালে বিধাতা হাসে। এখন এই অন্তরালের ঘটনাগুলো যা চলছে, এখন আর ইউনূস সাহেবকে আমার এত বড় মাপের মানুষ মনে হয় না। আমি বহুবার বলেছি ইউনূস সাহেব এত বড় মাপের মানুষ যে 10 জন প্রধানমন্ত্রীকে যোগ করলে যত উঁচু হবে তার চেয়েও তিনি উঁচু। কাজে একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা থাকার জন্য বা এইটা দীর্ঘস্থায়ী করার জন্য উনি এই দেশে কোনো ধরনের মানে কূটকৌশল করবেন না। তো এখন আমি দেখছি, আমি একসময় বলতাম শেখ হাসিনা সারা দিনে 2টা সত্য কথা বলে। একটা হলে রাত্র ঘুমাইবার সময় বলে দরজাটা লাগাও, আর সকালবেলা ওইটা বলে দরজাটা খুলো। এর চেয়ে কোনো সে প্রভু নিরোজনে, এটা কেউ বুঝতে পারবে না। উনি আড়ালে থেকে খেলবেন। উনি বিদেশে গিয়ে বলবেন ছাত্রদের একটা দল করার উৎসাহ আমি দিছি, এখানে বলবেন ছাত্ররা আমাকে এইরকম দায়িত্ব দিছে, অন্য কাউকে আমি চিনি না। এইবার উৎসাহিত করতে করতে এখন যে দলটা হয়েছে, সেই দলটা ওই যে জাতীয় নাগরিক পার্টি মুখস্থ করতে হবে আমার, জাতীয় নাগরিক পার্টি। এই যে আমাদের সন্তানেরা যে দলটা করছে, এইটা আমার মনে হইতেছে ইউনূস সাহেবের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই দলটা উনি উৎসাহ দিয়া করছেন। আর এই কারণে এই দলের নেতারা প্রথম একজন বলছে যে শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর আগে, ঝুলানোর আগে কোনো নির্বাচনের কথা কিন্তু কেউ মুখেও আনবেন না। তো এই কথাটাই তো প্রথম কথা হইল, এটা সাংঘাতিকভাবে স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট কথা। 2 নম্বর হইল এই বয়সে বললে এটাকে কয় বাপজেটটা কয় আমাদের দেশে বেয়াদ্দব বলে। আমি ওইটা নাইবা বললাম, বেয়াদ্দবের মতো কথা বললো একটা, কেউ মুখেই আনবেন না ইলেকশনের কথা। ও বুঝে কবে হাসিনা, তারা তো একটা দল করেছে, তিনি একটা দলের নেতা, সেই দলের নেতা যদি এ ধরনের একটা দাবির কথা বলে, সেটাকেই বা একেবারে সিরিয়াস ভাবে নেওয়ার কি আছে? না, এই কথাটাই ভিন্নভাবে বলা যাইত যে আমরা দাবি করতেছি যে শেখ হাসিনা সরকারের বিচার হবে, সেই বিচারের দাবি আমরা করতেছি। তারপরে আমরা চিন্তা করব, নির্বাচনের ব্যাপারটা আমরা চিন্তা করব। কিন্তু কেউই মুখে আনতে পারবে না, অন্যকে আদেশ করা যে কেউ বলবেন না। কিন্তু এর আগেও কিন্তু একটা ছেলে বলছে ইলেকশনের কথা কিন্তু কেউ বলবেন না, বললে কিন্তু গণশত্রু এবং ভারতের দালাল হিসাবে, ওই কথাটা বলছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। তখন নাগরিক কমিটি না পার্টি ছিল। আমি যে কারণে কথাটা বলতেছি, আজকে এই দলের যে আহ্বায়ক যিনি নাহিদ ইসলাম বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি পরিবেশ, এটা এমন একটা জায়গায় আছে যে এই বছরের মধ্যে ইলেকশন করে। এই বছর কিন্তু মাত্র ফেব্রুয়ারি গেল, আজকে মার্চ মাসের 6 তারিখ, আরো 10 মাস কিন্তু রয়ে গেছে। 10 মাসে কিন্তু 3টা বিশ্বযুদ্ধ শেষ হইতে পারে।
10 মাসে কিন্তু এই পৃথিবীতে অনেক ঘটনা ঘটতে পারে। তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 3 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে নির্বাচন দিয়ে দেয়। ফেয়ার ইলেকশন হয়েছে, 4টে ইলেকশন। তাদের কাছে 10 মাস থাকতেও তারা এটা দেখতেছে না। এবং ঠিক তার সাথে সাথেই তাদের যিনি গার্জিয়ান, যে সময়ে গেলে তারা এখানে ম্যাচিউরড হবে, এটা কি কয়, সাবালক হবে, এখন না বালক, এই সময়টা চাচ্ছে। আর সময়টা চাচ্ছে তারা যেভাবে ওই এরশাদ সাহেবের আমলের মতো 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, এইরকম কারণ এখন তো ডান্ডা নেওয়ার লোক তাদের নেই। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার কাছে আবার আসবো। প্রিন্স ভাই, এই যে যেটি অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার এরা 3 মাসে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচন করতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকারের তো 7 মাস প্রায় হতে চললো, তারা এখনো জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। একটা যে আনরেস্ট পরিস্থিতি তৈরি হচ্ছে সেটিও নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ হয়েছে। মানে এই দায়িত্ব তো তাদের এড়ানোর কোনো সুযোগ আছে কি? ধন্যবাদ আপনাকে। আমি আমাদের প্রিয় নেতা এবং সিনিয়র পলিটিশিয়ান, আমাদের রাজনীতির অনেক সিনিয়র, ছাত্র আন্দোলনের একসময় প্রখ্যাত নেতা, এখন জাতীয় নেতা ফজলু ভাইকে সালাম জানাচ্ছি। যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, একেবারে যদি সরাসরি এই কথাটা বলি, একটা বিখ্যাত কথা আছে, এইটা আপনি মানে কি বলবো, যে আমার ধারণা কেউ অস্বীকার করেন, সর্বজন স্বীকৃত। একটা সরকার যদি থাকে এবং সে যদি না চায় কোনো এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা এই ধরনের ঘটনা ঘটতে পারে না। দুই একটা যেটা ঘটে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু লাগাতারভাবে ঘটতে পারে না। আর এইবারের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যে ব্যাপক জনসমর্থন নিয়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত হয়েছে, তিনি বা এই সরকার শুরুর দিন থেকে যদি এই ব্যাপারে তার কঠোর অবস্থান ব্যক্ত করত, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতদিনে যে সংকটগুলো দেখছি, এই সংকট থাকার কোনো কারণ নাই। এবার আপনি খুব সিম্পল দেখেন, আমি আগের যে প্রথম যে বাক্যটা বললাম, আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেশ থেকে বিদেশ দিয়ে আপনি হামলা করার কথা বলছেন, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কথা বলছেন, সরকার নীরব, কোনো খবর নাই, দিনের পরে দিন এইগুলো চলতে থাকলো, তাহলে এ দায় কে নেবে? এত বড় ঘটনার পরে সম্প্রতিকালে, গতকাল আমাদের পার্টির বিবৃতিতে আমরা পরিষ্কার করে বলেছি, আমাদের প্রধান উপদেষ্টা তিনি একটা সাক্ষাৎকারে বললেন যে যে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে খারাপ না। যখন সাংবাদিক একেবারেই তথ্য দিয়ে বলল, তারপরে উনি কথা বললেন। আমরা আমাদের স্টেটমেন্টে প্রশ্ন করেছি অপরাধীদের কথা, যে অপরাধী আগের মতো এরকম নাই, যে আমরা প্রশ্ন করলাম যে তাহলে যারা বা যে ধরনের ঘটনা ঘটছে এটা কি অপরাধমূলক ঘটনা না? তাহলে দেখেন, যদি এইটাই সরকারের টার্ম হয়, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগেও কি বললেন, আজকে উনি দেখলাম যে আপনাদের নিউজে যে কিছুদিন আগে বলেন আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হচ্ছে, পত্রিকা বা টেলিভিশনের হেডলাইনে ওনার নামে যেখানে গেল তার থেকে পাশে খুন, ধর্ষণ, ডাকাতি, এ ধরনের অজস্র ঘটনা প্রতিদিন পত্রিকায়। সরকার একটা সিদ্ধান্ত নিল, উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা এসে মিডিয়ার সামনে বললেন, আমরা মিডিয়ার মাধ্যমে জানলাম এই ধরনের মবকে আর সহ্য করা যাবে না। আর একটা কি যেন বলল, পুলিশিং কোনটাকে নাকি সহ্য করবে না, মোরাল পুলিশিং সহ্য করবে না। ঠিক একই সাথে আপনার টেলিভিশনে প্রচারিত হলো, পরেরই টেলিভিশনে প্রচারিত হলো যে ফেসবুকে দেওয়ার পরে গুলশানে একটা বাড়িতে ভয়াবহ ঘটনা ঘটে গেল। তা আপনি অন্যগুলো বাদ দেন, তাহলে এই যদি সরকারের বাস্তবতা হয়, তাহলে এ দায় কার? অ্যাবসলিউটলি সরকারের। আমরা যার জন্য পরিষ্কার করে আমাদের পার্টি থেকে বলেছি, এবং তারা ফেল করতেছে যে কোনো কারণে, তাহলে তাদের সামনে পথটা কি আছে? পথ তো একটাই আছে, যে যত দ্রুত সম্ভব ওনারা যে ওত নিয়েছেন, এবং এই যে উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা নামে যাকে নিয়োগ দিলেন অন্যরা, তারাও তো ওত নিলেন যে সংবিধান সংরক্ষণ করে কাজ করাটার, এই যে কথা বললেন না, তাহলে এইটা যেটা আছে যে প্রত্যক্ষ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য যাওয়া দরকার। না হলে দিন যত যাবে তাতে তো সংকট আরো ঘনীভূত হবে, আর আরো ঘনীভূত হলে আপনি যদি একটা ভালো নির্বাচন আপনি না করতে পারেন, তাহলে আপনি যে দায়িত্ব নিলেন, এই যে এত বড় একটা গণঅভ্যুত্থান, যে শত শত মানুষের শহীদের জীবনদান, হাজার হাজার মানুষ এখনো আহত হয়ে মানে আর্তনাদ করছে,
এবং যে লক্ষ লক্ষ একেবারে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থানে বা শরিক হলো, আপনি তাহলে তাদেরকে কোথায় নিয়ে যাবেন? এটা তো আপনারই রেসপন্সিবিলিটি এই কাজটা করার। কিন্তু এখন আপনি কিন্তু প্রিন্স ভাই, এখন দেশের যে বাস্তবতা, দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষাপটে নির্বাচনটাতে আসলেই একটি বড় কর্মযজ্ঞ, মহাকর্মযজ্ঞ বলা চলে। সেই ক্ষেত্রে নির্বাচনটা কি মানে খুব সহজ হয়ে যাবে? আচ্ছা, আমি ঠিক আছে, ওই কথায় আসছি। আগের কথার সাথে অল্প একটু যুক্ত করেই ওই প্রশ্নে আসা কোনো সম্ভব। তাহলে এখন মানে আপনার প্রশ্নটা আমি একটু পজ দিয়ে রাখলাম, পরে আসছি আগের কথার সাথে। তাহলে এখন হচ্ছে আপনি কার কথাটা শুনবেন? আপনি তো নিজের একটা টিম, বুঝলাম, কিন্তু বাইরে যারা আছে উনি তো কথায় কথায় পলিটিশিয়ান, অন্যদের সাথে কথা বলবেন, তাদের মতামত নেবেন, তাদের মতামত ছাড়া কিছু করবেন না, এই কথাগুলো বলছেন না? তাহলে এইবার তাহলে ভয়েস শুনুন। মানে ভয়েস শুনুন বলতে আপনি আমি যা জানি অধিকাংশ গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো কি বলছে করেন। এই কারণে আপনি তো আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে আপনি যে গতিতে হাঁটছেন, তাতে আপনি তো 2-4 দিনে মেলা কিছু করতে পারছেন না। বরঞ্চ আপনি একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ যদি ঘোষণা করেন, তারপরে আপনার পুরো ক্ষমতাটা আলটিমেটলি তো চলে যাবে নির্দলীয় তদারকি সরকার মিন্স এই সরকার। যদি আমরা তখন দেখি যে এই ছাত্রবর্ণ অংশের প্রতিনিধিত্ব করছে বা তাদের প্রশাসনিক কারসাজির সুযোগ আছে, তখন তো রাজনৈতিক দলগুলোর ভয়েস, ভিন্ন ভয়েস দিতে হবে এবং আলটিমেটলি ক্ষমতা চলে যাবে নির্বাচন কমিশনের কাছে। আমার ধারণা এই যে যাদেরকে এখন আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় বলেছি, এখনকার বাস্তবতায় যতটুকু সংকট আছে, আপনি ওই ধরনের রোডম্যাপ ঘোষণা করলেই দেখবেন যে অনেক কিছু আমরা উইনওভার করে ফেলতে পারছি। আর ওই যে রাজনৈতিক দলগুলো, আমি অধিকাংশই মিন করছি, গণতন্ত্র মনা মুক্তিযুদ্ধকে যারা মিন করি, আমাদের ঐক্যমত্য থাকলে তখন এইটা কোনো মোটেই অসম্ভব কাজ না। কারণ এখন থেকে ফজলু ভাই যে কথা বললেন, সময় তো যথেষ্ট। আমি তো ব্যক্তিগতভাবে বরঞ্চ বলি ডিসেম্বর না, আরও আগেই নির্বাচন জায়গায় চলে আসা উচিত এই সংকট দূর করার জন্যে। কারণ আপনি যত নিজে দেরি করবেন, মনে রাখতে হবে অনেক অপশক্তি আছে, তারা আপনাকে সংকটে ফেলতে চাইবে। আর এই যে নতুন যে দলের কথা বললেন, ওনারা হয়তো ওনাদের অঙ্ক থেকে বলতেই পারেন, আমি সেটা তাদের রাজনীতির বুঝ, কারণ একটা যদি বেশি সময় পায় তারা হয়তো আরো বেশি কাজটা করতে পারবে। এখন সেইটার উপরে তো দাঁড়ায় আপনি সিদ্ধান্ত নিলে চলবে না, কারণ আপনি তো একটা নির্দলীয় তদারকি সরকার এক অর্থে। কারণ আপনি যখন ওত নিয়েছেন, আপনার কোনো এই ধরনের বিশ্বাস কিছু থাকলে ওটাকে বাদ দিয়ে আপনি করেছেন, তাহলে আপনাকে ওই কাজটাই করতে হবে। তা যে যুক্তি এখানে শুনলাম, এই যে নতুন দলের যিনি প্রধান তিনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই জায়গার জন্য এটা করা যাবে না, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যদি আপনি একেবারে মডেল উন্নতি করতে যদি 5 বছর লেগে যায়, সংস্কারের কথা যদি 10 বছর লেগে যায়, কথার কথা বললাম, বা বিচারের কথা বলে অনেকে, তাতে যদি 20 বছর লেগে যায়, তাহলে তো হাসিনার এক ধরনের ছায়া দেখছি যে উন্নয়ন আর গণতন্ত্র, যে উন্নয়ন চাইতে গেলে গণতন্ত্র অত চাওয়া যাবে না, ওইটা একটু, আর সরকারের স্থিতিশীলতা লাগবে, তার জন্য 45 সাল পর্যন্ত লাগবে। তা আপনি তো সেই ছায়া তো আমরা দেখতে চাই না, সেটা তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না। এবং এই কাজটা যদি করতে চায় শেখ হাসিনা, আওয়ামী লীগ যে ধরনের পরিণতি ভোগ করেছে, আমরা এই ধরনের পরিণতি তো, কারণ এই সরকারের সমর্থক তো এখন আমরা তো এখনো সমর্থন উইথড্র করিনি। আমরা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জায়গায় যেতে চাই, যেটা গণ আকাঙ্ক্ষা ছিল। সুতরাং আমরা কোনো খারাপটা প্রত্যাশা করি না, কারণ যেটা অপশক্তিরা করার সুযোগ নিচ্ছে। সুতরাং অধিকাংশ রাজনৈতিক দলের ভয়েস বুঝে তাদেরকে আস্থায় নিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা বলছেন যে সংকট আছে, এটা সময় লাগবে, কিন্তু নির্বাচনের জন্য এইটা কোনো বাধা হবে বলে আমরা দৃঢ়ভাবে মনে করি না। জি, এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আশ্বাস সকল রাজনৈতিক দল দিয়ে আসছে শুরু থেকে, এই সরকার নির্বাচনটা দীর্ঘায়িত করার জন্য এহেন কোনো অপচেষ্টা নাই, যে চেষ্টাটা তারা করতেছে না, তবে চেষ্টাটা করতেছে খুব ভদ্রলোকের মতো। তারা মানে প্রথম থেকেই এটা বলতেছিল, খবর পাঠাচ্ছিল, অ্যাটলিস্ট আমার কাছে ফজলুর রহমানকে ইলেকশনের কথাটা আপাতত না বললে চলে না। আমার খুব আপন লোকজনকে তারা ইনফ্লুয়েন্স করার চায়, তারাও আমাকে বলছে আপনি এত তাড়াতাড়ি ইলেকশনের কথা কইেন না। এটা কি সরকারের তরফ থেকে নাকি? আমি কথাটা আমি উইথ অল দুই সাপের এক বিষ, নৌকার ধানের শীষ, এইগুলো আমরা দেখতে চাই না। এই উত্তরগুলা কিন্তু আসে, এইগুলো এটা
মানে অকল্পনীয়ভাবে এবং আমার উপরে অজস্র গালিগালাজ, ব্যক্তিগত গালিগালাজ দুইটা কারণে হয়। একটা হলো আমি ইলেকশনটা চাই আগামী ডিসেম্বরের মধ্যে, যে ঠিক আছে ইউনূস সাহেব দিছে, কিন্তু আমি চাইতাম কিন্তু আগামী আগস্ট সেপ্টেম্বর, যেটা আমার দল চাইছিল। আরেকটা হলো আমি চাই এই দেশে সব কিছু, যে যত কথাই বলুক, আমি চাই, আমরা চাই যারা মুক্তিযুদ্ধ করছি বাংলাদেশের ফাউন্ডেশনটা মুক্তিযুদ্ধের উপরে দাঁড়াক। এর বাইরে যারা যাবে এবং যেতে চাইবে তারা তাদের মতো করে যাইতে পারে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শেষ অবস্থান নিয়ে দাঁড়াবো এবং সেইখানে আমরা জনগণকে জিজ্ঞাসা করব, তারাও করবে তাদের অবস্থান নিয়ে, আমরা আমাদের অবস্থান নিয়ে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা ৭১কে মানে না সেই পক্ষে।